This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিকেল ৫টায় শুরু করছি আজকের পাঁচ কথা মানে এখনো পর্যন্ত যা যা ঘটে গেল তার চুলচেরা বিশ্লেষণ করব আমরা পাঁচ কথায়। আজ পাঁচ কথায় কোন খবরগুলোর দিকে আমাদের নজর রয়েছে? প্রথমে বিগ ওয়ালে ইস্যু দেখাই। পাঁচ কথার প্রথম ইস্যু, শাসকের উপর অসন্তোষ সংখ্যালঘুদের, দেখাবো ডিটেল বলবো। ইস্যু ২, মুসলিমদের পাশে চাইল বিজেপি, নতুন কথা দেখাবো আপনাদের, জানাবো আজ পাঁচ কথায়। আর শুরুতেই বাংলার রাজনীতি কোন বাঁকে দাঁড়িয়ে, আজ পাঁচ কথায় সেই উত্তর খোঁজার চেষ্টা করব। শুরুতেই সামনেই বিধানসভা ভোট, তার আগে কি শাসকের উপর সংখ্যালঘুদের অসন্তোষ বাড়ছে? সংখ্যালঘুদের ভোট এখনো তৃণমূলের বড় সম্পদ কি হাতছাড়া হতে পারে? কারণ দেখা যাচ্ছে তৃণমূলের সংখ্যালঘুদের নেতাদের গলাতেই ক্ষোভের সুর। ছাগলের ৬ নম্বর বাচ্চা ভাববেন না, মন্তব্য জলপাইগুড়ি জেলার সংখ্যালঘু নেতার। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ঘিরে বিক্ষোভ বর্ধমানের সংখ্যালঘু নেতাদের। বিচার চেয়ে হাইকোর্টে নিহত তামান্না খাতুনের পরিবার, আরও এক সংখ্যালঘু পরিবার যারা শাসকের উপর অসন্তুষ্ট। শুরুতেই নজর রাখবো জলপাইগুড়িতে। শাসকে অসন্তুষ্ট সংখ্যালঘু। আমি আশা করি বা আশা করব আমার যে মাদার কমিটির নেতৃত্ব আছে ওনাদেরকে বলবো যে আমাদেরকে ছাগলের ৬ নম্বর বাচ্চা বানায় রাখবেন। আমরা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের লোক, আমাদেরও ভোট ব্যাংক আছে। জেলা জলপাইগুড়ি, বক্তা তৃণমূলেরই সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মিজানুর রহমানের খোলাখুলি অভিযোগ, সংখ্যালঘুদের দিক দিয়ে দেওয়ার কমতি নেই, কিন্তু চাওয়া পাওয়ায় বিরাট ফারাক থেকে যাচ্ছে। কি ওই লাস্ট বেঞ্চে বসার লোক নেই। আমরা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকটা এরকম যে আমাদের আমরা কোনো বিধানসভায় 20%, 30%, 25% আমরা ভোট দিই। ২১শে জুলাই নিয়ে প্রস্তুতি বৈঠক ছিল, সেখানেই ক্ষোভ উগরে দেন তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতারা। আমরা যারা দলটাকে একদম মন থেকে করি, আমাদের কোনো যোগ্য সম্মান নেই, এই কথাটা আমাদের ব্লক সভাপতিরা বা আমাদের অঞ্চল সভাপতিরা এই কথাটা তুলে ধরলো। লড়াই বিজেপির সঙ্গে হওয়ার কথা, সেখানে বিজেপির সঙ্গে না হয় আমাদের তৃণমূলের সঙ্গে তৃণমূলের লড়াই। কেমন সেই লড়াই? মিজানুরের আঙুল জেলা তৃণমূল নেতৃত্বের দিকেই। সংখ্যালঘুদের নির্বিচারে ধরপাকড় করা হচ্ছে, দলীয় কর্মসূচিতে সংখ্যালঘুরা ডাক পাচ্ছেন না, অভিযোগ মিজানুরের। কিছুটা হুঁশিয়ারির সুরে তৃণমূলের জেলা সভাপতি মহুয়া গোপকে উদ্দেশ্য করে মিজানুর বলছেন, সংখ্যালঘুদেরকে অসম্মান করবেন, আজকে করছেন কালকে করছেন, এটা মানুষ বারবার বরদাস্ত করবে না। একটা দিন মানুষ কিন্তু ক্ষোভ উগড়ে দিবে। গত মাসে কতকটা এই ভাষাতেই হুঁশিয়ারি দিয়েছিলেন সংখ্যালঘু মুখ ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী। বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদের নিয়ে যদি কেউ ২ নম্বরে করে, তাদের কোমরে লাঠি মেরে খাদে ফেলবো 2026-এ। আপনারা রাজি আছেন তো? হাত তুলে দেখান। এখানেই থামেননি তোহা। ২৬-এর বিধানসভা নির্বাচনে সংখ্যালঘুরা কি করতে পারে নিজের মতো করে তার পূর্বাভাসও দিয়েছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা। এবারে বিশেষ করে সংখ্যালঘু মুসলিমরা ভয়ঙ্কর খেলা খেলবে। মিজানুরদের ক্ষোভ জানাজানি হতেই আসরে নেমে পড়েছে বিজেপি। তৃণমূলকে নিশানা করে জলপাইগুড়ির বিজেপি নেতার কটাক্ষ। ওনার বিলম্বিত বোধোদয় হয়েছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এর আগেও অনেকবার বলেছিলাম, সংখ্যালঘু মানুষদের শুধুমাত্র ভোট ব্যাংকের কাজে তৃণমূল ব্যবহার করে। অস্বস্তিকর প্রসঙ্গ এড়ানোর জোর চেষ্টা তৃণমূলের। সবারই আর কি একটা বা ব্যক্তিগত সেটা অভিযোগ থাকতেই পারে, সেটা আমি ভালো করে জেনে নিয়ে তারপরে বলতে পারবো। আগে আমি মন্তব্য করতে পারবো। একটা অভিযোগ যেটা গতকালকে মিজানুর রহমান করেছে একটা সাংবাদিক সম্মেলন করে, তো কি বলবেন? কিছু বলবো না, এটা ব্লকের একটা সমস্যা, এটা নিয়ে আমার বলার। অস্বস্তি কাঁটা কি এভাবে এড়াতে পারবে শাসক দল? রনি চৌধুরীর রিপোর্ট, টিভি9 বাংলা। আজ আক্রান্ত হয়েছেন তৃণমূলের সংখ্যালঘু মুখ সিদ্দিকুল্লাহ চৌধুরী। গিয়েছিলেন নিজের বিধানসভা কেন্দ্র মন্তেশ্বরে। কোথাও বিক্ষোভের মুখে পড়েছেন, কোথাও আবার হামলার মুখে পড়েছেন। কাকতালীয়ভাবে তৃণমূলের সংখ্যালঘু নেতারাই সিদ্দিকুল্লাহর ওপর ক্ষোভ উগরে দিয়েছেন। নিজের বিধানসভা কেন্দ্রে গিয়ে বারবার বিক্ষোভের মুখে পড়লেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। বিজেপি বা সিপিএম নয়, বিক্ষোভের নেতৃত্বে তৃণমূলেরই একাংশ।
সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলের সংখ্যালঘুদের বিক্ষোভের মুখে তৃণমূলের অন্যতম সংখ্যালঘু মুখ। মন্তেশ্বরের কুসুম গ্রামে মন্ত্রীর গাড়িতে হামলা, গাড়ির কাঁচ ভেঙেছে, মন্ত্রীর হাতে চোট লাগে বলে অভিযোগ। ভেঙেছে জেলা পরিষদ সদস্য আজিজুল হকের গাড়িও। পুলিশের দিকে আঙুল সিদ্দিকুল্লার। নিরাপত্তার দায়িত্ব হলো পুলিশের একটা সেকশন আইবির কাজ করে, যে কোথায় কে আছে না আছে কি করে সমস্ত আইসি জানা। নাটকটা তিনি করেছেন এবং এরকম অপদার্থ পুলিশ অফিসার দেখি। আঙুল দলের দিকেও সিদ্দিকুল্লার সন্দেহ এবং এই নৈরাজ্য এবং আমার ভয় হচ্ছে এই শক্তি পেল কি করে। এর ভিতরে থেকে মাওবাদী শক্তি আছে। দলের জন্য যারা বিপদ আগামী দিনে কি ঘটিয়ে দেবে, দলের সন্ত্রাসের বিরুদ্ধে মমতা ব্যানার্জি লড়াই করেছেন, এটা নিশ্চিত তার কাছে গেছে, দল বিবেচনা করবে। এর আগে সকাল 10টা নাগাদ মন্তেশ্বরের মালডাঙ্গা গ্রামে যান সিদ্দিকুল্লাহ। সেখানেও দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী। কালো পতাকা, জুতো ঝাঁটা হাতে বিক্ষোভ দেখায় তৃণমূলেরই একাংশ। মন্ত্রীর ওপর ক্ষোভ উগরে দিয়ে তৃণমূলেরই পঞ্চায়েত প্রধান বলেন, আজকে আমাদের এখানে যে তোলাবাজ, ধান্দাবাজ, চিটিংবাজ মন্ত্রী আছে, শুধুমাত্র তোলা ছাড়া কিছু বোঝে না। আমরা ভেবেছিলাম যে আমরা একজন ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি, মন্তেশ্বরবাসীর সুরাহা হবে, কিন্তু আমরা কি দেখলাম, সাধারণ মানুষের সব আশা থাকে না ডাল গম বাড়ির। সিদ্দিকুল্লার আঙুল তৃণমূলের ব্লক সভাপতি আহমেদ হোসেনের দিকে। সঙ্গে কি এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি কি প্রত্যক্ষভাবে জড়িত? অবশ্যই জড়িয়ে, তার উস্কানিতে পয়সা দিয়ে লোক নিয়ে আসছে, পয়সা দিয়ে করিয়েছে, থানার সঙ্গে তার লেনদেন। তার উস্কানি কি বলেন? এটাও আহমদ শেখ হলো গুন্ডার সর্দার। কোথাও বিক্ষোভের মুখে, কোথাও হামলার মুখে মন্তেশ্বরে সিদ্দিকুল্লার জনপ্রিয়তা কি কমছে? যদিও ভোটে দাঁড়ানো নিয়ে আত্মবিশ্বাসী প্রবীণ সংখ্যালঘু নেতা। করোনা যদি শরীর স্বাস্থ্য ভালো রাখেন, অন্য কেউ দাঁড়িয়ে জিতবার মতন জায়গা নেই। বারুদের মতন এই খবরটা ছড়াচ্ছে সারা পশ্চিমবাংলায়। নিঃসন্দেহে মমতা ব্যানার্জি, অভিষেক, তাদের রাজনৈতিক একটা সত্তা আছে, আমি স্বীকার করি। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বাংলার মানুষ ফেলে দেবে সেই জায়গায় নেই। মন্ত্রীর স্পষ্ট কথা, তা আমাকে আঘাত নয়, মুসলিম জাতির প্রতি আঘাত এনে বলে দিচ্ছে। পশ্চিমবাংলার সমগ্র মুসলিম এবং ধর্মনিরপেক্ষ মানুষের প্রতি আঘাত। আমাদের ক্যাবিনেটের কোনো মন্ত্রী সমর্থন করবে? এমন বিক্ষোভের মুখেও দমতে নারাজ সিদ্দিকুল্লাহ। 8-9 জুলাই মন্তেশ্বরের পঞ্চায়েত এলাকায় সভা করতে যাবেন বলে দিয়েছেন মন্ত্রী। কৌশিক দত্তের রিপোর্ট, TV9 বাংলা। রাজ্যের আরেক সংখ্যালঘু পরিবারের অসন্তোষ দেখাবো এবার। বিচার চাইতে কালীগঞ্জ এলো কলকাতায়। ন্যায় বিচারের আশায় এবার হাইকোর্টে করা নাড়লেন নিহত তামান্না খাতুনের বাবা মা। এফআইআর এ নাম রয়েছে, খুনে অভিযুক্ত এমন 15 জন এখনো অধরা। লাগাতার হুমকির মুখে পড়তে হচ্ছে ওই পরিবারকে হাইকোর্টের দ্বারস্থ হতে এসে। তাই পুলিশ প্রশাসনের দিকেই আঙুল তুললেন তামান্নার মা। কেন ছুটে আসতে হলো তাকে না করে মুখ্যমন্ত্রীকে সে প্রশ্ন করতে বলেন তামান্নার মা। বোমার আঘাতে ঝরেছে শৈশব। কুটফুটে মেয়েকে হারিয়ে এবার ন্যায় বিচারের আশায় কলকাতায় এসে পৌঁছলেন কালীগঞ্জের নিহত তামান্নার বাবা মা। কেন? মমতা দিকে প্রশ্ন করুন, কেন তামান্না হারিয়েছে, তামান্নার মাকে কেন এত দূর আসতে হচ্ছে? আমি একটা সাধারণ ঘরের একটা সাধারণ মেয়ে, কেন এত দূর আসতে হচ্ছে? মুখ্যমন্ত্রীর কাছে জিজ্ঞাসা করুন। কালীগঞ্জের উপনির্বাচনে শাসক দলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় ছিন্ন ভিন্ন হয়ে যায় 10 বছরের তামান্না খাতুনের দেহ। মর্মান্তিক শিশু হত্যার বিচার চাইতে এবার হাইকোর্টের কড়া নাড়ল পরিবার। হাইকোর্টে যাচ্ছে বিচারের জন্য, বিচারের আশায় যাচ্ছে, বিচার পাওয়ার জন্য। আমরা এখানে লেজ্জু বিচার চাইতে এসেছি হাইকোর্ট, আমরা লেজ্জু বিচার চাই। আমরা বিচার জন্য মানে মুখ্যমন্ত্রী বিচার করে তার কাছে রিকোয়েস্ট করলাম, সে কোনো তদন্ত নেই, কিছু বলেনি। আমরা এখানে হাইকোর্টে এসে আমরা বিচার চাইতে। কালীগঞ্জের উপনির্বাচনের বিজয় মিছিল থেকে তামান্নাদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় 23 জুন। বোমার আঘাতে তামান্নার মর্মান্তিক মৃত্যুতে রাজ্য জুড়ে শোরগোল শুরু হয়। এফআইআরে 24 জনের নামে অভিযোগ জানায় পরিবার, কিন্তু 10 দিন পেরোলেও অভিযুক্তদের 15 জন এখনো গারদের বাইরেই ঘুরে বেড়াচ্ছে।
হ্যাঁ, এখনো তো আর বাকি আসামিরা বাইরে আছে, তো তার জন্য পুলিশের উপরেই তো ভরসা করেছিলাম। তো পুলিশ কাউকে ধরার পরে তার কোনো আসামি ধরেনি। এখন অনেক আসামি আছে, এখন ওই আসামিকে এখন কেন ধরা হচ্ছে না তার জন্য বিচার চাইতে যাচ্ছি। মেয়ের হত্যাকারীরা অবাধে ঘুরছে, তার সঙ্গেই বারবার হুমকির মুখেও পড়তে হচ্ছে তামান্নার পরিবারকে। হুমকিতে আগে অনেক হুমকি এসেছিল। মমতা দিকে প্রশ্ন করুন কেন তামান্না হারিয়েছে, তামান্নার মাকে কেন এত দূর আসতে হচ্ছে। এই পরিস্থিতিতেই পুলিশের প্রতি ভরসা হারিয়ে ফেলেছে তামান্নার বাবা মা। বৃহস্পতিবার তারা ন্যায় বিচার চেয়ে হাইকোর্টের কড়ানাড়তে ছুটে এসেছেন কলকাতায়। কালীগঞ্জের বিচার চাইতে কেন তাদের আসতে হলো কলকাতায়? কেন মিলছে না ন্যায় বিচার? প্রশ্নের জবাবে রাজ্য প্রশাসনের শীর্ষেই আঙুল তুললেন নিহত তামান্নার পরিবার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দিকে দিকে অসন্তোষ, কিন্তু এই অসন্তোষের পেছনে কারণটা কি বোঝার চেষ্টা করবো। এই মুহূর্তে নিউজ রুমে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর অনির্বাণ সিনহা। অনির্বাণ, দেখো, তামান্না খাতুন অর্থাৎ একটা সংখ্যালঘু পরিবার, তাদের এত ক্ষোভ যে তারা এখানে মুখ্যমন্ত্রীকে সরাসরি প্রশ্নের কথা বলছেন তার মা। অন্যদিকে সিদ্দিকুল্লাহ চৌধুরী রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী, তার বিরুদ্ধে তাকে যে বিক্ষোভ দেখালো যারা, তারাও সংখ্যালঘুদেরই একাংশ এবং তারা তৃণমূল কংগ্রেসেরই। আবার যদি মিরাজুনদের কথা বলি, এই যে সকলে একসঙ্গে ক্ষোভ উগরে দিচ্ছেন, এত অসন্তোষ, এর কারণ কি মনে হয়? কারণ এই কথাটা জিজ্ঞাসা করছি। তৃণমূল কংগ্রেস তো নিজেদেরকে এই সংখ্যালঘুর জায়গা থেকে এরা সম্পদ বলেই মনে করে। সমস্যাটা কোথায় হলো? দেখো মঞ্জিরা, মানুষের ঈশ্বর বিশ্বাস একই থাকে, কিন্তু প্রতিমার পরিবর্তন হয়। আজ থেকে 1500 বছর আগে বারোয়ারি দুর্গাপুজোর চাল ছিল না, কিন্তু বাঙালি কি সেদিন ঈশ্বর বিশ্বাস করতো না? নিশ্চিতভাবে করতো। ঠিক সেভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় 2007-8 এই সময় থেকে, অর্থাৎ যখন রাজ্যে প্রথম সাচার কমিটির রিপোর্ট প্রকাশিত হলো, সেই রিপোর্ট প্রকাশের পর সংখ্যালঘুরা এই রাজ্যে ভীষণভাবে পিছিয়ে আছেন, অনেকটাই পিছিয়ে আছেন, সেটা সামনে এলো। পরবর্তী সময়ে রিজানুর রহমানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা, যেটা পরবর্তী সময়ে আত্মহত্যা বলেই প্রমাণিত হয়েছিল, কিন্তু তখন খুনের অভিযোগ উঠেছিল। তাকে ঘিরে গোটা রাজ্য উত্তাল হওয়া, তসলিমা নাসরিনকে নিয়ে একটি বিতর্ক এবং তাকে ঘিরে গোটা রাজ্য উত্তাল হওয়া। এই সময় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার তৃণমূল কংগ্রেস দলের মধ্যে এমন অনেককে নিয়ে আসেন যারা কেউ সরাসরি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত, কেউ জমিয়াতে উলেমায়ে হিন্দের মতো সংগঠনের সঙ্গে যুক্ত, সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো, যাদের বাইরের মুসলিম জনতার কাছে, অর্থাৎ রাজনৈতিক পরিচিতির বাইরে, যে কোনো দলের একটা বাইরের মুসলিম জনতার কাছে তাদের একটা বিরাট গ্রহণযোগ্যতা আছে, এবং তার সঙ্গে সঙ্গে তারা সেই গ্রহণযোগ্যতার সূত্রেই তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ব্যাটনটা হাতে নিয়ে সেই গ্রহণযোগ্যতাকে ব্যালট বক্সে ট্রান্সফার করেছিলেন। সেই প্রতিমাগুলোতে কোথাও একটা সমস্যা দেখা দিয়েছে, অর্থাৎ ওই ভোটের প্রতিমাগুলোতে, যে প্রতিমাগুলোকে দেখলে মুসলিমরা ভোট দিতেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এক নিঃশ্বাসে এক বিশ্বাসে, সেই প্রতিমাগুলোতে কোথাও একটা ঝাড়পুঁচের দরকার। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন বলেই কাশেম সিদ্দিকিকে সরাসরি তিনি ফুরফুরা শরীফ থেকে দলের রাজনীতিতে নিয়ে এসছেন। যে কাশেম সিদ্দিকি প্রকাশ্য কোনো সভা থেকে রাজনৈতিক মঞ্চে যোগ দেননি, সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে সরাসরি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। সরাসরি যোগ দেওয়ার দিন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে তিনি তৃণমূল কংগ্রেসের নির্বাচিত বা অভিষিক্ত হয়েছেন, যাই বলি না কেন, কোনো নির্বাচন যেহেতু আলাদা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়নি। এবং যে কোনো কংগ্রেসি ঘরানার দলেই সাধারণ সম্পাদক পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সভাপতির পরেই। ফলে এখান থেকে স্পষ্ট, তুমি যে প্রশ্নটা করলে আমাকে, কোথাও একটা ওই সিদ্দিকুল্লাহ চৌধুরী বলো বা বাকি যে নামগুলো তুমি বলছো, সেই নামগুলোর ক্ষেত্রে, সেই পরিচিত ভোটের প্রতিমাগুলোতে কোথাও একটা পরিবর্তনের প্রয়োজন, এটা দলনেত্রী নিজেও বুঝতে পারছেন। অনির্বাণ, আমি তোমার কাছে আসছি। তোমারও নিশ্চয়ই মনে আছে যে কিছুদিন আগেই মুসলিমদের মন বোঝার জন্য সমীক্ষা করার কথা বলেছেন হুমায়ুন কবির। 26-এর ভোটের আগে হঠাৎ মন বোঝার দরকার হলো কেন? তার বক্তব্যটা একটু শোনাই আপনাদের। টোটাল বাংলায় যে সমস্ত মুসলিম অধ্যুষিত মেজরিটি সিট আছে, সেই সব সিটে মুসলিমরা কি করতে চায়, তাদের মনের মধ্যে যেটা চলে, সেটাকে গ্রাসরুট থেকে তুলে আনার জন্য একটা সার্ভে টিম আমি স্পেশালি নিয়োগ অলরেডি করেছি। তারা সেপ্টেম্বরের লাস্টের দিকে বা অক্টোবরের ফার্স্টে পুজোর পরে আমাকে সার্বিক রিপোর্ট দেবে। 2,10,00,000, মানে প্রায় 75%-এরও বেশি, 80% বাঙালি মুসলিম ভোটার আছে। হুমায়ুন কবিরের বক্তব্য আপনাদের শোনালাম, ভরতপুরের বিধায়ক। আমি আবারও অনির্বাণের কাছে চলে যাব। অনির্বাণ, দেখো, এই যে কমিটির সমীক্ষার কথা বলছেন হুমায়ুন কবির, দরকার হলো কেন? 26-এর আগে প্রয়োজনটা পড়ছে কেন তৃণমূল কংগ্রেসের? ছোট ছোট ক্ষোভগুলোই কি এর কারণ? এখানে একটা দ্বন্দ্বের জায়গা আছে মঞ্জিরা। দেখো, এই যে হুমায়ুন কবির, দলের ভিতরে আইপ্যাকের সঙ্গে দলের সম্পর্ক নিয়ে তার কি অবস্থান সেটা সবাই জানে।
এবং আমি জিজ্ঞাসা করেছিলাম এই বাইকটি তিনি যিনিকে দিয়েছিলেন যে আইপ্যাক তো আছে, আপনার আবার আলাদা করে একটা সমীক্ষার প্রয়োজন পড়ছে কেন? হুমায়ুন কবির বলেছিলেন যে না, অনেক সময় মুসলিম জনতার মনের কথা সবসময় বাইরে থেকে এসে পেশাদার সংস্থা বুঝতে পারে না, তাই আমার আলাদা সংস্থার প্রয়োজন আছে বলে আমি আলাদা সমীক্ষা করাচ্ছি। আবার এহেন আইপ্যাকই কোথাও নিশ্চয়ই দলনেত্রীর কাছে এমন বার্তা পৌঁছেছিলেন যে হুমায়ুন কবির হোক, ফিরহাদ হাকিম হোক, সিদ্দিকুল্লাহ চৌধুরী হোক, এই মুখগুলোকে দিয়ে যেভাবে এতদিন যে কায়দায় মুসলিম ভোটকে খুব দ্রুত তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে টেনে আনা সম্ভব হচ্ছিল, সেটা টেনে আনা সম্ভব হচ্ছে। সেটা ফিরহাদ হাকিমের ক্ষেত্রে একরকম কারণ হতে পারে, সিদ্দিকুল্লাহ চৌধুরীর কারণটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, তিনি নিজের এলাকাতে, তিনি যেখানকার বিধায়ক সেখানেই তিনি জনপ্রিয় নন, জনপ্রিয়তা হারিয়েছেন, যে একদিনে তাকে দুবার বিক্ষোভে পড়তে হচ্ছে, তার গাড়ি ভাঙচুর হচ্ছে, এটা একজন মন্ত্রীর তুমুল অজনপ্রিয় হয়ে যাওয়ার পরিচয় ছাড়া কিছু না, বিশেষ করে যেখানে অন্য কোনো বিরোধী শক্তিই নেই। সিদ্দিকুল্লাহ বলতে পারবেন না এখানে টেনে নিয়ে এসে যে সিপিএম করেছে, বিজেপি করেছে বা কংগ্রেস করেছে, কোনো রাজনৈতিক দলে ওখানে প্রায় অস্তিত্ব নেই বললে চলে। তার মানেই হলো হুমায়ুন কবিরের মতো যারা ভোটে লড়া মানুষ, যারা বিধায়ক বারবার মানুষের আশীর্বাদ দিতে যেতে হয়, তারাও বুঝতে পারছেন কোথাও একটা গন্ডগোল হয়েছে। এই গন্ডগোলটা মেটাবেন কোন পথে, তাতে হুমায়ুনের একমত। মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী হিসেবে অন্য কারোর উপর ভরসা করেছেন, যাকে দলে নিয়ে আসাতে আবার হুমায়ুন কবির, শওকত মোল্লাদের আপত্তি আছে। কিন্তু ওই ঘুরে ফিরে কথাটা সত্য, শওকত হুমায়ুনরাও বুঝছেন তাদের মুখ দেখে তারা যেভাবে এতদিন ধরে মুসলিম ভোটকে দলের জন্য নিয়ে আসতেন, সেটা নিয়ে আসা সম্ভব হচ্ছে না, কোথাও একটা গন্ডগোল পেকেছে। অনির্বাণ, তোমাকে ধন্যবাদ। এদিকে এই কাকতালীয়ভাবে আজই সবাইকে নিয়ে চলার ডাক দিলেন বিজেপির সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বিজেপির লড়াই মুসলিমদের বিরুদ্ধে নয়, আমরা হাতের পাথর কেড়ে বই ধরাতে চাই, তরোয়াল কেড়ে কলম ধরাতে চাই। বিজেপি চায় দুর্গাপুজোর বিসর্জন মিছিল ও মহরমের তাজিয়া শান্তিপূর্ণভাবে একসঙ্গে হোক। বঙ্গ বিজেপির দায়িত্ব নিয়েই বার্তা শ্রমিক ভট্টাচার্য। তাৎপর্যপূর্ণ হলো এই মঞ্চ থেকেই হিন্দু ভোট একাট্টা করার ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। হ্যাঁ, আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে, কারণ আপনাদের বাড়ির ছেলেরা যারা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। আমরা প্রথম দিন থেকে এই কথা বলেছি, দেশের প্রধানমন্ত্রী এটার কথা বলছেন যে জাতীয় জনজীবনের মূল স্রোতে সংখ্যালঘুদের নিয়ে আসতে হবে। শক্তিশালী সংগঠন, হিন্দু জনতার সংযুক্তিকরণ এবং সংকল্পপত্র নিয়ে আমরা নামব। 4 থেকে 5% ভোটের দরকার আছে। গত লোকসভা ভোটে 68% হিন্দু ভোট দিতে গেছে। আপনারা এখন থেকে বুথকে শক্তিশালী করুন, সম্পর্ক তৈরি করুন, ভোটারদের সঙ্গে নিবিড় সম্পর্ক করুন। 80% হিন্দু যদি ভোট দিতে বেড়ায় এই রাজ্যে 26-এ, এই যে জালি হিন্দু অত্যাচারী মুসলিম লীগ 2 সরকার আছে, পিসি ভাইপোর চোরেদের সরকার আছে, এই সরকারকে উপড়ে ফেলে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো প্রদীপ্তর সঙ্গে। প্রদীপ্ত, একই মঞ্চ, একটাই মঞ্চ, কিন্তু দুজন নেতা দু কথা বলছেন। একজন বলছেন শুভেন্দু অধিকারী হিন্দু ভোট একাট্টা করতে, আর অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য সদ্য দায়িত্ব পেয়েছেন সভাপতির পদে, তিনি বলছেন হিন্দু মুসলিম একসঙ্গে চলার কথা। বঙ্গ বিজেপি চলবে কোন পথে? দেখো, শ্রমিক ভট্টাচার্য এই ধরনের মন্তব্যই প্রথম করলেন এমনটি নয়। খুব স্বাভাবিকভাবেই চর্চা এই কারণেই হচ্ছে যে তিনি দায়িত্ব নেওয়ার পর যখন মঞ্চে সুনীল বানসাল থেকে রবিশঙ্কর প্রসাদ সকলেই রয়েছেন, শুভেন্দু অধিকারীও রয়েছেন, সেই সময় দাঁড়িয়ে তিনি মন্তব্য করলেন, অর্থাৎ কোথাও গিয়ে দল কি এই পথেই হাঁটবে? কারণ রাজ্য সভাপতি যে কথা বলছেন সেটা সংগঠনের কথা, এটা ধরেই নেওয়া যায়। কিন্তু শুভেন্দু অধিকারী তার ঠিক আগে বক্তৃতা করতে গিয়ে তিনি যে চড়া হিন্দুত্বের পথে হাঁটছেন বেশ কয়েক বছর ধরে, বিশেষ করে বিজেপিতে যোগদান করার পর, সেই লাইনে দল হাঁটবে কি, এই নিয়ে হয়তো ভবিষ্যতে তার উত্তর মিলবে। কিন্তু শ্রমিক ভট্টাচার্য যে মন্তব্য করেছেন সেই লাইনটাই কিন্তু দলের লাইন। তার কারণ তিনিও এটা স্পষ্ট করে দিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও এই কথাই কিন্তু বারংবার বলেছেন। এবং দেখো, আমরা কিন্তু বারংবার যদি একটু পিছনে ফিরে তাকাই তাহলে সেই সময়ও আমরা দেখে থাকবো যে নরেন্দ্র মোদী কিন্তু সকলের বিকাশের কথা বলেন, সকলের উন্নয়নের
কথা বলেন, কখনো আলাদা করে হিন্দু বা মুসলিমের কথা বলেন না। কিন্তু শুভেন্দু অধিকারী এই কথাই তার যে অবস্থান বেশ কিছুদিন ধরে চলছে, সেই অবস্থানই আজকের মঞ্চ থেকেও স্পষ্ট করেছেন। এখন দেখার বিষয় যে এই ভবিষ্যতে শ্রমিক ভট্টাচার্য তিনি এই শুভেন্দু অধিকারী যে কথা বলছেন সেই প্রসঙ্গে আলাদা কোনো মন্তব্য করেন কিনা। কারণ রাজ্য সভাপতি যখন যে মন্তব্য করছেন যে মহরমের মিছিল আর দুর্গাপুজোর বিসর্জন একসঙ্গে যাবে, মুসলিমদের বিরোধী আমরা নই, তাহলে ধরে নেওয়া যায় যে এটাই বিজেপির বঙ্গ বিজেপির লাইন, এই পথেই তারা হাঁটবেন। কিন্তু যেহেতু শুভেন্দু অধিকারী তিনি তার মতো করে সংগঠন গোছানোর একটা চেষ্টা করেছেন, জনসমর্থন আনার চেষ্টা করেছেন, সেখানে তিনি তার পথেও এখনো অনড়। এখন বিজেপি কোন পথে হাঁটে নাকি কেন্দ্রীয় নেতৃত্ব দুজনকে দুই রকমভাবে এগোতে বলেছেন, তারই চিত্র পাওয়া গেল কিনা তার উত্তর ভবিষ্যতে মিলবে। তার কারণ ধন্যবাদ তোমাকে। স্কুলের হস্টেলের ঘরে অষ্টম শ্রেণীর ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার। মালদার মানিকচকে চাঞ্চল্য, নির্যাতন করে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। বেসরকারি এই স্কুলের হস্টেল থেকে দেহ উদ্ধার করে তদন্তে পুলিশ। ছাত্র ও শিক্ষকদের জিজ্ঞাসাবাদ চলছে। 3 বছর ধরে হস্টেলে থাকতো ছাত্রটি। ছেলে অসুস্থ বলে প্রথমে পরিবারকে ফোন দেওয়া হয়, পরে ছেলের মৃত্যুর খবর পান, জানিয়েছেন অভিভাবকরা। স্কুল আনার জন্য বারবার বাড়ি থেকে বললাম, ছেলেটা বলছে যাবো না। কেন আসবে না কিছু কি বলেছিল? বলতে যে আমাকে স্কুলে ভালো লাগে না, এই বলার পরে ছেলেটাকে বুঝিয়ে সুঝিয়ে রাখা যায়। তারপরে কালকে রাত্রে ফোন করছে স্কুল থেকে ছেলেটার বাবাকে, মাস্টারমশাই, যে আপনার ছেলে খুব অসুস্থ, এই বলে পাঠিয়ে দেয়। তারপরে কিছুক্ষণ পরে আবার ফোন করে যে আপনার ছেলে মারা গেছে। স্কুল কর্তৃপক্ষ বলতে চায় ছেলেটা নিজের মনে ফাঁসি লেগে গেছে। আমাদের মন বলছে না যে নিজে মারা গেছে, আমাদের মনে হচ্ছে যে স্কুল কর্তৃপক্ষের কোনো এখানে ফল্ট আছে। মাস্টার স্বীকার করছে না, কিন্তু ছেলেকে টর্চিং করেছে। কারা করতে পারে? ওই মাস্টার যে দেখাশোনা করে, কি রেজিমল স্যার নাকি, স্যারের নামটা আমি অত জানি না, ওই স্যার নাকি ইনকোয়ারিতে থাকে, দেখাশোনাতে থাকে। ওই স্যার কিন্তু বাচ্চাকে টর্চিং করেছে। সীমান্তে বাংলাদেশি দুষ্কৃতীদের দাপাদাপি, কাঁটা তার কেটে পশু পাচার। বিএসএফ বাধা দিলে হামলা চালিয়ে পালানোর চেষ্টা 6 দুষ্কৃতীর। বিএসএফ এর গুলিতে মৃত্যু এক পাচারকারীর, আহত বেশ কয়েকজন। মালদার হবিবপুর ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার ঘটনা। মৃতের নাম ইব্রাহিম শেখ, বাড়ি বাংলাদেশের গোমস্তাপুরে। দেহ উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। সীমান্তে বাংলাদেশি দুষ্কৃতীদের দাপাদাপি, কাঁটা তার কেটে পশু পাচার। বিএসএফ বাধা দিলে হামলা চালিয়ে পালানোর চেষ্টা 6 দুষ্কৃতীর। বিএসএফ এর গুলিতে মৃত্যু এক পাচারকারীর, আহত বেশ কয়েকজন। মালদার হবিবপুর ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার ঘটনা। মৃতের নাম ইব্রাহিম শেখ, বাড়ি বাংলাদেশের গোমস্তাপুরে। দেহ উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ।